সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। রাজধানী সহ জেলায় জেলায় সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ। অন্তত 18 জেলায় সংঘর্ষে পুলিশ সহ নিহত হয়েছেন অন্তত 86 জন। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে 13 পুলিশ সদস্যকে। চলছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় সংঘাত অবসানের পথ কি, আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন হারুনুর রশিদ, সিনিয়র সাংবাদিক, এবং খান মোহাম্মদ রুমেল, গণমাধ্যম কর্মী। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব প্রধান শিরোনামগুলো। অসহযোগ আন্দোলনে জেলায় জেলায় বিক্ষোভ, সংঘর্ষ, নিহত অর্ধশতাধিক। সিরাজগঞ্জের এনায়েতপুরে থানায় 13 পুলিশকে পিটিয়ে হত্যা। সারা দেশে পুলিশ, বিজিবি সহ আহত বহু মানুষ। রাজধানীর মোড়ে মোড়ে ধাওয়া পাল্টা ধাওয়া, সড়কে অবস্থান। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গাড়িতে আগুন, ভাঙচুর। ধানমন্ডিতে পুড়িয়ে দিল ভবন। প্রতিবাদ মিছিল নিয়ে মাঠে আওয়ামী লীগ, জামাত শিবিরের কূটকৌশল রুখে দেওয়ার হুঁশিয়ারি। সন্ত্রাসী লেলিয়ে দিয়ে বিপ্লব দমনের চেষ্টা করছে সরকার, অভিযোগ বিএনপির। আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলি বন্ধ চেয়ে হাইকোর্টে রিট খারিজ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আইনের নির্দেশনা মানার আহ্বান। রাজনৈতিক উদ্দেশ্য দেখছে বাদীপক্ষ। এনবিআরের পাওনা 666 কোটি টাকা ডক্টর ইউনূসকে পরিশোধ করতে হবে। হাইকোর্টের রায়, আপিলের ঘোষণা আইনজীবীর। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি সংঘাত অবসানের পথ কি। হারুন ভাই, আপনাকে যে আলোচনা শুরু করব, আজকের দিনে যে সংঘর্ষগুলো হয়েছে, অন্তত 19টি জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকায় সংঘর্ষ হয়েছে, ঢাকার বাইরে সিরাজগঞ্জে সবচেয়ে বেশি সংঘর্ষের খবর পাওয়া গেছে, এবং সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 13 পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি সংঘাত অবসানের পথ কি। আসলে এই সংঘাত অবসানের পথ কি, বাংলাদেশ কোন পথে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক রমেলকে। আসলে আজকে আপনি যে সংখ্যাটি বললেন এই আপনার নিউজ হেডলাইন পড়ার সময়, যে 86, এটা খুব এটা তো নিতে পারছি না আসলে, এত মানুষের মৃত্যু। আর আপনি যদি এর আগে ধরেন, এর আগে আরও সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সেটা 213, আরও একটি হিসাব আছে, সরকারি হিসাব আছে, অসংখ্য মানুষের মৃত্যু। যেটা আমি বলতে চাই যে বাংলাদেশের ইতিহাসে আমরা তো 90-এর গণঅভ্যুত্থান দেখেছি, এত অল্প সময়ে এত মানুষের মৃত্যু এটা আর কখনোই ঘটেনি। এর ভিতরে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, শিশুর মৃত্যু হয়েছে, আপনার পথচারীর মৃত্যু হয়েছে, স্টুডেন্টের মৃত্যু হয়েছে, পুলিশ মারা গেছেন, সাংবাদিক মারা গেছেন। এই মৃত্যু আর চাই না, এটা হচ্ছে আমার প্রথম কথা। এই মৃত্যু, এই সংঘাত, এই ব্লাড শেড যেটাকে আমি বলি, এটা তো খুব আপনি একটা দুটা এখন মৃত্যুর পরিসংখ্যান হয়ে গেছে। আমি আপনাকে বলি, আজকে যখন এই মৃত্যুর সংখ্যা একটু আগে আলাপ করছিলাম, যে আমি যখন অনলাইনে দেখছিলাম, আমি তো তখন এটা যেমন একটা স্ক্রলিংয়ের মতো হয়ে গেছে। আমি যখন রিফ্রেশ দিই তখন 52 থেকে 54 হয়ে যায়, আর একবার রিফ্রেশ দিলে 54 থেকে 53 হয়ে যায়। এটা কি ভয়াবহ অবস্থা। একটা মানুষ, যে কোনো মানুষ পাজলড হয়ে যাবে। তো বাংলাদেশের ইতিহাসে এত বড় ঘটনা, এই ধরনের নির্মম এত হত্যাকাণ্ড আগে হয়নি, স্বাধীনতা যুদ্ধের পরে। আমি একজন বিশেষজ্ঞের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে এশিয়া হয়নি। পরে তিনি আবার বললেন হয়তোবা পৃথিবীর অন্য কোথাও এত অল্প সময়ে এত মানুষের মৃত্যুর ঘটনা হয়নি। তো হয়ে থাকলে তো আমরা তো সেটা চাই না, এটা তো সম্ভব না। তো আপনি বলছিলেন যে কোন পথে যাচ্ছে এবং এর সমাধানের পথে, কোন পথে যাচ্ছে সেটা আগে একটু আমি বলার চেষ্টা করি। সমাধানের পথ আসলে আপনার আমার হাতে আছে বলে আমার মনে হয় না, এটি সম্ভব না। আমরা এটা কী করতে পারবো? আমরা বলতে পারি, আমরা সংঘাত বন্ধ চাইতে পারি, কিন্তু সমাধান তো এখন বলি প্রধানমন্ত্রীর কোর্টে বল, তার কোর্টে বল, তিনি সমাধানের পথ তার খুঁজে বের করতে হবে। সেই পদ্ধতিগুলো নানা হতে পারে। তিনি তো সমাধানের পথ বলেছেন, যে আলাপ আলোচনা করা, তার দরজা খোলা, এটিও তিনি বলেছেন। উনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সেটি বলেছেন, তবে সেটি তারা গ্রহণ করেননি এখন পর্যন্ত আলোচনার পথ। কিন্তু আমি খুব বিনয়ের সাথে আপনাকে বলতে চাই,
এটা আগে শুরু করলে এই সংঘাতের পর্যায়ে আসতো না। আমি সেটাই বলতে চাই যে আপনি যদি শুরু করেন একদম শুরু থেকে, আমাদের 1 জুলাই থেকেই শুরু করি, তারপরে একাধিক জায়গা কিন্তু ছিল এই যারা কোটা সংস্কার আন্দোলন নিয়ে কাজ করছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন, তারা নিজেরাও কিন্তু আলোচনায় আসতে চেয়েছেন শুরুতে, আপনি যদি খেয়াল করেন। তো সেইটা আমি জানি না যে কোন পর্যায় থেকে হয়েছে, তাদেরকে এক ধরনের উপেক্ষা করা হয়েছে। তারপরে স্টেপ বাই স্টেপ এটা একটা জায়গায় চলে আসলো। তারপরে আপনার আমি এর আগেও বলেছি আপনাদের এখানে কয়েকবার যে যেদিন তারা 3 জন গিয়ে 3 জন মন্ত্রীর সঙ্গে বসে যে দাবিগুলো দফাগুলো দিলেন, ওই কিন্তু একটা পলিটিক্যাল আলোচনা শুরু হয়েছিল। আমি পলিটিক্যাল বলতে কিন্তু রাজনৈতিক দল বুঝাচ্ছি না, যে এটার একটি সিভিল আলোচনা দরকার। সিভিল মানে পলিটিক্যাল আলোচনা। এটি কিন্তু কোনো মানে অন্য সংকট না, এটি একটি ছাত্রদের আন্দোলন এবং তারা কিন্তু কোটা সংস্কারই চেয়েছিলেন। তার বাইরে আমরা তাদের শান্তিপূর্ণ সমাবেশই দেখেছি এবং তখন কিন্তু সেই শান্তিপূর্ণ সমাবেশকে রিসিভ করা উচিত ছিল। রিসিভ না করলে যেটা হয় সেটি হচ্ছে এক ধরনের মানে মানুষের ভেতরে এক ধরনের ক্ষোভ তৈরি হয়। ধীরে 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 আপনি দেখেন, সেটা সবচেয়ে যে বড় ঘটনাটা আমি আবারও রিপিট করতে চাই, সেটি যদি আপনি প্রশ্নটা যেহেতু করলেনই, আমি একই কথা বারবার বলতে ভাল লাগে না, সেটি হচ্ছে যে আপনি দেখেন এই যে 6 জন সমন্বয়কারী, তাদেরকে ডিবি অফিসে ধরে নিয়ে 6 দিন নিরাপত্তার নামে আটকে রেখে নির্যাতনের অভিযোগ আছে, তারপরে তাদেরকে দিয়ে একটি বিবৃতি দেওয়ানো হলো। কোনো বন্দি মানুষ কখনো স্বাধীনভাবে বিবৃতি দিতে পারে? দুটো জিনিস, এতে কিন্তু আপনার উদ্দেশ্য ফুলফিল হবে না। এই বোধটুকু যে ডিবি কর্মকর্তার নাই, তাকে আমি জানি না কে দায়িত্ব দিয়েছে। মানে বন্দি মানুষের বিবৃতির কোনো কি মূল্য আছে? তিনি কি তাকে কি আমরা স্বাধীন মানুষ মনে করি? স্বাধীন মানুষের বিবৃতি তো এইভাবে বিষয়টাকে তো ঘোলাটে করা হচ্ছে। এখন আপনি আসতে চান যে হারুন ভাই, আপনার কাছে আবার আসবো, একটু খান মোহাম্মদ রুবেলের কাছে যেতে চাই। আজকে ঢাকার পরিস্থিতি কেমন ছিল এটি একটু জানতে চাই। একই সঙ্গে আগামীকালকেও একটি কর্মসূচি রয়েছে, আবার অনির্দিষ্টকালের জন্য কারফিউ রয়েছে। কি ধারণা করছেন বা কি আশঙ্কা করছেন, কালকে পরিস্থিতি কেমন হতে পারে? ধারণা কি করছি, আসলে ধারণা ভিত্তিক কথা তো বলা যাবে না বা বলা উচিত নয়, কিন্তু আজকে ঢাকার পরিস্থিতি আপনি জানতে চাইছিলেন। তো ঢাকার পরিস্থিতিটা যদি বলি, আপনি দেখুন আজকে সকাল থেকেই তারা প্রথমে আমরা যদি দেখি, তারা শাহবাগে অবস্থান নিয়েছিলেন। যারা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছিলেন তারা শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছিলেন। আজকে ছিল অসহযোগ আন্দোলন কর্মসূচি। তো শাহবাগ এলাকায় যারা, যদি ধরে নেই যে বড় অংশটা শাহবাগে ছিল, তো সেখান থেকে আপনি জানেন যে শাহবাগ থেকে এক পর্যায়ে বঙ্গবন্ধু মেডিকেলের ভিতরে ঢোকার চেষ্টা হলো এবং সেখানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, ভাঙচুরের ঘটনা ঘটেছে, যানবাহনে ভাঙচুর চালানো হয়েছে। তো এখন এটি নিয়ে আবার দু ধরনের বক্তব্য আছে, যে এখানে আমাদের রিপোর্টাররা যারা ছিলেন মাঠে, বিশেষ করে শাহবাগ এলাকায় যারা ছিলেন, যারা দায়িত্ব পালন করছেন, তো তারা যেটি বলছেন যে এখানে একটা পক্ষ বলছে যে প্রথমে তাদেরকে উদ্দেশ্য করে বঙ্গবন্ধু মেডিকেলের ভেতর থেকে ইট ছোড়া হয়, তো পরবর্তীতে তারা আরেক বিশাল একটা মব সেখানে ঢুকে এরকম ভাঙচুর নাশকতার ঘটনাগুলো ঘটায় এবং সেখানে চিকিৎসক কিংবা অন্য যারা স্বাস্থ্যকর্মীরা আছেন তারা আতঙ্কিত হয়ে পড়েন, কিংবা চিকিৎসা সেবা নিতে আসা মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। তো খুব স্বাভাবিকভাবেই হাসপাতালে এরকম একটি ঘটনা ঘটা, সেটা নিশ্চয়ই কারোরই কাম্য নয়। তো এটি গেল একটি ব্যাপার। আপনি জানেন যে মিরপুর এলাকায় আজকে এরকম একটি ঘটনা ঘটেছে, বিশেষ করে মিরপুর 10। আমি বলছি যে আসলে শুধু মিরপুর কিংবা শাহবাগ নয়, মোটামুটি পুরো ঢাকায় আজকে এরকম একটি অবস্থার মধ্যে ছিল। এটি হচ্ছে এই জায়গার মানে আন্দোলন কর্মসূচির দিকটা যদি আপনি বলেন, নাশকতা ভাঙচুরের ঘটনা ব্যাপক ঘটেছে এবং হচ্ছে এখানে কিছু কিছু জায়গায় 2 পক্ষ, কিছু কিছু জায়গায় 3 পক্ষ আমরা দেখেছি। 2 পক্ষ বলতে বোঝাচ্ছি যারা আন্দোলনকারী ছিলেন, এবং আমাদের রিপোর্টাররা যেটি বলেছেন, কোথাও কোথাও ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরাও ছিলেন, কোথাও কোথাও পুলিশ ছিলেন। অনেক জায়গাতে আমাদের রিপোর্টাররা যেটি জানিয়েছেন যে পুলিশের উপস্থিতি তারা দেখেননি। এটি হচ্ছে আজকের ঢাকার বিষয়। আপনি ঢাকার বিষয়ের পাশাপাশি জানতে চেয়েছেন ঢাকার বিষয়ে, আমি একটু বাইরের কথা একটু বলতে চাই। ধরুন আপনি যেটি বলছিলেন শুরুতে, আপনি বলছিলেন 86 জন মানুষ আজকে মারা গেছেন সারা দেশে। তো এখন ধরুন 86টি প্রাণ, হারুন ভাই যে কথাটি বলছিলেন, একটি প্রাণও তো মারা যাক সেটি কারোর কাম্য নয়। তো আজকের যদি 86 জন এখন পর্যন্ত যে হিসাবটি আমরা পেয়েছি বা গণমাধ্যমগুলোতে আসছে, সেটির সঙ্গে সরকারি হিসাবে যে 150 বলা হচ্ছে 150 জন, এবং কোনো কোনো গণমাধ্যম সেটিকে 200, 204 এরকম পর্যন্ত দিচ্ছে। তো আমি সরকারি হিসেবটি ধরছি। এটি হলো একটি বিষয়। আপনি আরেকটি বিষয় বলছিলেন, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 13 জন পুলিশ সদস্য মারা গেছেন। এটা হচ্ছে পুলিশ সদর দপ্তর বলছে, পুলিশ সদর দপ্তর পিটিয়ে হত্যা করা হয়েছে। হ্যাঁ, পিটিয়ে হত্যা করা হয়েছে। তো এটি হলো 13 জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে, এটি পুলিশ সদর দপ্তরের তথ্য। পুলিশ সদর দপ্তর আজকে আর একটি তথ্য দিয়েছে, সেটি হচ্ছে যে ডিএমপিতে, অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ি এবং খিলগাঁও থানা আক্রমণ হয়েছে, সেখানে পুলিশ সদস্যরা আহত হয়েছেন। টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানা, বগুড়া সদর, দুপচাচিয়া, শেরপুর থানার
শেরপুর থানা এবং নারুলি পুলিশ ফাঁড়ি, জয়পুরহাট সদর থানা, কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা, রংপুরের গঙ্গাচড়া, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, বদরগঞ্জ এই কয়েকটি থানা, ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ থানা, সিরাজগঞ্জের এনায়েতপুরের কথা তো বলছিলামই, উল্লাপাড়া, শাহজাদপুর থানা, হবিগঞ্জের মাধবপুর পুলিশ ফাঁড়ি, ময়মনসিংহের রেঞ্জ অফিস, নারায়ণগঞ্জ, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জের পুলিশ সুপারের কার্যালয় এবং দিনাজপুর সদর থানা আক্রান্ত হয়েছে। সেখানে নাশকতাকারীরা কিংবা আন্দোলনকারীরা বা যে নামে বলুন না কেন তারা আক্রমণ করেছে এবং পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী ৩ শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছে। তো এখন ধরুন ব্যাপারটা আমি এভাবে করে বলতে চাই, পুলিশ সদস্যরা, পুলিশ বাহিনী তাদের ৩০০-র বেশি সদস্য আহত হয়েছে বলে হিসেব দিচ্ছেন, আর আমরা সব মিলিয়ে বলছি যে ৮৬ জন মারা গেছেন। মারা যাওয়ার হিসাবটা আমরা পেয়েছি, কিন্তু এই আন্দোলনে কত মানুষ আহত হয়েছেন আজকে? ৮৬ জন মৃত্যুর হিসাবটা আমরা ধরছি হারুন ভাই, কিন্তু কত মানুষ আহত হয়েছেন আজকে সেই হিসাবটা কিন্তু গণমাধ্যমগুলো এখন পর্যন্ত বের করতে পারেনি। তো আমি বলছি যে শুধুমাত্র নিহত হয়েছেন সেটি তো অবশ্যই দুঃখজনক এবং বারবারই বলছি একটি মৃত্যু কাম্য নয়, কিন্তু যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা, এদের মধ্যে কতজন গুরুতর আহত হয়েছেন তাদের কি অবস্থা আমি জানি না। এর মধ্যে তো আবার গণমাধ্যম কর্মীও আছে। হ্যাঁ, গণমাধ্যম কর্মীরা আছে, এই কথাটি আমি একটু বলতাম, আপনি যেহেতু মনে করিয়েছেন আমি এটি বলবো। সঙ্গে আরেকটি বিষয় শুধু বলতে, সন্ধ্যার কিছু আগে আমাদের ঢাকা মেডিকেল কলেজে আমাদের যিনি কাজ করেন তিনি জানিয়েছেন যে ৫০ জনের বেশি আহত তখন পর্যন্ত ভর্তি হয়েছেন। তো এখন পর্যন্ত সেটি কততে গিয়ে দাঁড়িয়েছে সেই সংখ্যাটি আমাদের কাছে নেই। গণমাধ্যম কর্মীদের কথা আপনি বলছিলেন, আপনি দেখুন যে জায়গায় জায়গায় গণমাধ্যম কর্মীরাও আক্রান্ত হয়েছেন এবং এই আন্দোলনে আমি জানি না ঠিক কীভাবে বলবো, মানে আন্দোলনটিকে আমি মানে দুই ভাগে ভাগ করতে চাই। হারুন ভাই বলছিলেন যে কোটা সংস্কারের জন্য আন্দোলন ছিল, 5ই জুন আদালত থেকে যে রায়টি হলো, হাইকোর্ট থেকে রায় হলো, তো তারপর থেকে যে রায় আবার আপনার পরিপত্র বাতিল হয়েছিল 2018। হ্যাঁ, তো সেই প্রেক্ষাপটে 1 জুন থেকে যদি আমরা ধরি যে আন্দোলনটি একটু মানে আন্দোলনটি 1 জুন থেকে এইভাবে 1 জুলাই থেকে এভাবে বলতে পারি যে গণমাধ্যমগুলোর নজর কেড়েছে, মানে 1 জুলাই থেকে গণমাধ্যমগুলোতে এই ব্যাপারে খবরগুলো বড় করে আসতে শুরু করেছে। তো 1 জুলাই থেকে শুরু করে 15 জুলাই পর্যন্ত আন্দোলনটা একরকম ছিল, কোটার সংস্কারের আন্দোলন সরকারি চাকরিতে, সেটি একরকম ছিল। কিন্তু এরপরে 16 থেকে 20 জুলাই এই মাঝখানে যে ঘটনাগুলো ঘটে গেল সেটির ব্যাপারে তো এই 6 সমন্বয়কারী যারা আছেন বা অন্য যারা সমন্বয়কারী তারাও সেটি নিন্দা জানিয়েছিলেন। এটি হলো একটি বিষয়। আর আজকে আমরা 6 জন সমন্বয়কারীকে নিয়ে কথা বলছি, যেহেতু 6 জন সমন্বয়কারীকে সরকারের ভাষায় তাদের নিরাপত্তার জন্য গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছিল, আর এটি নিয়ে তো আদালতে রিট হয়েছে যেটি আপনি কভার করেছিলেন আজকে, সেটি গেল একটি বিষয়। কিন্তু তখন যখন আপনার 6 জন সমন্বয়কারী এবং আমি বলছি 21শে জুলাই যখন সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগ থেকে রায় হলো, তো তখন পর্যন্ত সমন্বয়কারী এই 6 জনের বাইরে আর আমরা আরও অনেককে গণমাধ্যম কর্মীরা দেখতে শুরু করলাম, যারা হচ্ছে বিভিন্ন বিবৃতি গণমাধ্যমে পাঠাতেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী পরিচয় দিয়ে। তো তখন হারুন ভাই এখানে উপস্থিত আছেন, সার্জিস আলম অন্যতম সমন্বয়কারী, তিনি জানিয়েছিলেন যে তাদের মোট সমন্বয়কারীর সংখ্যা 74 জন, আবার কেউ কেউ বলছিলেন যে এটা 64 জন, সেটিগুলো একটি। কিন্তু আপনি জানেন গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে জানানো হয়েছে যে তাদের সারা দেশে মোট সমন্বয়কারীর সংখ্যা 158 জন। তো এখন এত সমন্বয়কারী, এই আন্দোলনটা আসলে কোন জায়গা থেকে সমন্বয় হচ্ছে কিংবা সেন্ট্রালি এই 6 জনের সমন্বয়ে সবকিছু হচ্ছে কিনা সে বিষয়টি স্পষ্ট নয়, এবং আমার যেটি মনে হয় এই বিষয়টি স্পষ্ট নয় বলেই আজকে গণমাধ্যম কর্মী আহত হওয়ার কথা বলেন, সাধারণ মানুষ আহত হওয়ার কথা বলেন, কিংবা 13 পুলিশ সদস্য কিংবা 86 জন আজকে মারা যাওয়ার কথা বলেন। এই বিষয়টার মধ্যে এইটাও কিন্তু আপনাকে আমলে নিতে হবে। জি, খান মোহাম্মদ রুমেল, আপনার কাছে আবার আসবো। হারুন ভাই, যেটি আমি শুরুতেই বলছিলাম যে কালকেও কর্মসূচি দিয়েছে তারা এবং ঢাকা মার্চ কর্মসূচি দিয়েছে এবং কারফিউ চলছে, আর এই যে এখনকার যে পরিস্থিতি একেবারে অরাজকের মতো একটা অবস্থা, এই অবস্থাতে গণমাধ্যম কর্মীরাও আক্রান্ত হচ্ছে। আমরা যারা মাঠে সংবাদ কাভার করতে যাই তাদের কাছে অনেকটাই চ্যালেঞ্জ, শুধু চ্যালেঞ্জ বলবো না, একটা মানে নিরাপত্তা ঝুঁকির মধ্যে আমরা রয়েছি। এটি কিভাবে আনানো যায় গণমাধ্যম? আপনি যে একটা শব্দ ব্যবহার করেছেন সেটি হচ্ছে অরাজক, আমি এটাকে নৈরাজ্য, আপনি যদি বলতে পারেন, আমার বিবেচনায় এখন দেশে নৈরাজ্যকর অবস্থা চলছে। আপনার কারণ হচ্ছে মানুষের মৃত্যু হচ্ছে, স্থাপনায় হামলা হচ্ছে, পুলিশ ফাঁড়িতে হামলা হচ্ছে, পুলিশ সদস্য সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে, এটা নৈরাজ্যকর মতো অবস্থা। তো আপনি যেটা বলছেন যে তাহলে এই চ্যালেঞ্জকে সাংবাদিকরা কিভাবে সাংবাদিকতা করবে, এখানে দুটো জিনিস রয়েছে। একটা হচ্ছে যে সাংবাদিকদের দিক থেকে আপনি কখন আক্রান্ত হবেন, কোন পক্ষের দ্বারা আক্রান্ত হবেন তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। পক্ষ কিন্তু 3টা,
একটা হচ্ছে পুলিশ, একটা হচ্ছে আন্দোলনকারী, আর হচ্ছে আন্দোলন প্রতিরোধকারী। এটা পরে নিয়ে আলাপ করবো যে আন্দোলন প্রতিরোধ করতে গেলে আন্দোলন নিয়ে আরও যে সংকট তৈরি হয়, যেটা এটাখানে সংকট তৈরি হয়েছে। তিন পক্ষেরই আক্রমণের কিন্তু শিকার হয়েছে সাংবাদিকরা। প্রথমত ইন্টারনাল যদি বলি, যে সংবাদ মাধ্যমের কর্মীদের যখন কোনো জিনিস কাভার করতে পাঠাতে হবে তখন তাকে যথেষ্ট প্রশিক্ষণ দিতে হবে। আমি মনে করি এখন কনফ্লিক্টিং, মানে আমরা সাধারণত বাংলাদেশে আমরা ঝামেলা হয় সেখানে যাই, কিন্তু এটা যুদ্ধ সাংবাদিকতার সমান তার জ্ঞান থাকতে হবে, যুদ্ধ সাংবাদিকতার সমান জ্ঞান থাকতে হবে। কেননা যখন গোলাগুলি হয়, যখন গুলির মাঝখানে পড়ে, তো সাংবাদিকদের এই ধরনের জ্ঞান তাদেরকে দিতে হবে, প্রশিক্ষণটা দরকার। এখন কিন্তু বলবেন যে কখন প্রশিক্ষণ, এই প্রক্রিয়া শুরু হওয়ার ভিতরে প্রশিক্ষণ, এবং এটি সম্ভব। আর হচ্ছে তার ইকুইপমেন্ট। আপনার ইকুইপমেন্ট হচ্ছে যে তিনি যা ব্যবহার করবেন, তার হেলমেট। এখন আমাদের এখানে যে হেলমেট এবং আপনার যে ভেস্টগুলো ব্যবহার করা হয়, এগুলো কিন্তু বুলেট প্রুফ না। আমি আপনাকে বলে দেই, আমি সাংবাদিকদেরও বলি যে আপনারা বুলেট প্রুফ মনে করে যেগুলো পড়ছেন, এগুলো বুলেট প্রুফ না, এগুলো ইট ঠেকাতে পারে। এখন এই হেলমেট আর বুলেট, এই জ্যাকেট পরাই কিন্তু তার জন্য নিরাপত্তার শর্ত না। একজন সাংবাদিক একটা পরিস্থিতি কীভাবে তার নিরাপত্তা নিশ্চিত করবেন, এই ট্রেনিং তিনি কত দূর থেকে একটা জিনিস কাভার করবেন, তিনি কোন পরিস্থিতিতে কত দূরে অবস্থান করবেন, এই জিনিসগুলো সম্পর্কে তার স্পেসিফিক জ্ঞান থাকা দরকার। এখন আমাদের এখানকার সাংবাদিকদের কি ইন্স্যুরেন্স আছে? আমি এই প্রশ্নটা আগে করতে চাই। আমি পত্রিকার নাম বলতে চাই না। আমাদের যে কয়জন সাংবাদিক মারা গেছেন তার ভিতরে একজনের ব্যাপারে তো আমি জানি, যিনি যাত্রাবাড়িতে মারা গেছেন, একটা অনলাইনে কাজ করেন। উনি একদম প্লেন ক্লোথে ছিলেন, তার কোনো হেলমেট ছিল না। তাকে বলা হয়েছিল অফিস থেকে যে খুব ক্লোজলি মোবাইল থেকে ছবি নেওয়া। তো একটা ছেলেকে পাঠালেন, ক্লোজলি ক্যামেরা থেকে ছবি নিতে বললেন, এবং তার কোনো নিরাপত্তা ইকুইপমেন্ট দিলেন না। মানে এটা কী ধরনের আচরণ? আমি বলছি আমাদের সাইড থেকে। সুতরাং আমি জানি এখানে যুদ্ধ, আমি জানি এখানে সংঘাত, আমি জানি এখানে মৃত্যু। তখন আমি যখন আমার রিপোর্টারকে পাঠাবো উইদাউট প্রপার ইকুইপমেন্ট এবং প্রপার ট্রেনিং এবং প্রপার ব্রিফ, আপনি কি জানেন এ ধরনের রিপোর্টিং করার আগে রিস্ক অ্যাসেসমেন্ট বলতে একটি বিষয় আছে। আপনি নিরাপত্তা অ্যাসেস করে আমার রিপোর্টারকে পাঠাতে হবে। সেখানে সংঘাত হচ্ছে, রিপোর্টার যাবে, আপনি তো জীবন ফিরিয়ে দিতে পারবেন না। আমরা কি কারোর জীবন ফিরিয়ে দিতে পারবো? লাশের ভিতরে কি জীবনদান সম্ভব? এটা মনে রাখতে হবে সবসময়। এইগুলো আমাদের সাইড। ওই দিকটার সাইডটা হচ্ছে আমি তাদের কাছে আবেদনই করি, প্রথম আবেদন জানাই যে সাংবাদিক কোনো পক্ষের না। কাউকে ক্ষমতা থেকে নামানোর দায়িত্ব সাংবাদিকের না, কাউকে ক্ষমতায় বসানোর দায়িত্ব সাংবাদিকের না। সাংবাদিক ঘটনা প্রবাহের রিপোর্ট করেন, সেইখানে সাংবাদিক যেন বস্তুনিষ্ঠতা সাংবাদিকের দিক দিয়ে অবলম্বন করা হবে। কিন্তু এমন হয়েছে যে অনেকের ভিতরে এই প্রবণতা আমি লক্ষ্য করি যে ওনাকে সমর্থন করতে হবে 100%। কারণ ধরেন একটা আন্দোলন অথবা আন্দোলন প্রতিরোধ যেখানেই বলেন, তার যে ওয়ে অফ স্টাইল সেটা তো ধরেন যথার্থ নাও হতে পারে। তো সাংবাদিক সেটাকে কিভাবে সমর্থন করবে? আমি বুঝাতে পারছি, তার সব কাজ যথেষ্ট নাও হতে পারে। এইরকম অভিজ্ঞতাও তো আমার নিজের হয়েছে। আমাকে বলছেন এক পক্ষ যে আপনি ওই পাশে যান, আমাদেরগুলো দেখায় কী লাভ। মানে দুই পক্ষের হাতেই তখন লাঠি ছিল অন্য জিনিস। আমি এই সংঘর্ষটার ভিতরে ছিলাম। তো বলছে আমাদেরটা দেখানোর দরকার নেই, আপনি ওদেরটা দেখান, হ্যাঁ ওখানে সব কিছু আছে। অর্থাৎ উনি চাচ্ছেন না তারা যে লাঠিসোঁটা হাতে আছেন ওটা উনি দেখাতে চাচ্ছেন না, তার প্রতিপক্ষ যে লাঠিসোঁটা হাতে আছে ওটা দেখাতে চাচ্ছেন। তো সাংবাদিককে তিনি কিন্তু পক্ষভুক্ত করে ফেলছেন। অর্থাৎ সাংবাদিকের নিউট্রালিটি তার মতো করে হতে হবে। এটি হচ্ছে একটা আমাদের এখানকার সিচুয়েশনের একটা খারাপ অবস্থা। আর একটা জিনিস আমি এটা মনে করি, সাংবাদিকদের কিছু দায় আছে। আমি ধরেন সাংবাদিক কখনো অ্যাক্টিভিস্ট না, আবারও শব্দটা উল্লেখ করছি, একজন সাংবাদিক কখনো অ্যাক্টিভিস্ট না। আরেকটা কথা বলছি, একজন সাংবাদিক কখনো রাজনীতিবিদ না। একজন সাংবাদিকের বাংলা মানে সাংবাদিক তো অনেক বড় সেন্স। আমরা যারা রিপোর্ট করি তাদেরকে বলে রিপোর্টার। রিপোর্টারের কাজ কি? দি পার্সন হু রিপোর্টস। কিসের রিপোর্ট করে? সে নিজে কিছু বলে না, অন্যতা। এখন ধরেন একজন সাংবাদিক যদি অ্যাক্টিভিস্ট হয়, একটি দলীয় অ্যাক্টিভিস্ট হয়, অথবা কোনো আন্দোলনের অ্যাক্টিভিস্ট হয়, তিনি নীতিতে নাই। আমি বললাম কোনো আন্দোলনকে সমর্থন জানিয়ে এগিয়ে দেওয়া আমার কাজ না, আন্দোলন দমন যারা করতে চান তাদেরকে সমর্থন দিয়ে এগিয়ে আমার কাজ না। যা ঘটবে সেটি ট্রুলি রিপোর্ট করাই হচ্ছে আমার কাজ। এটাও সাংবাদিকদের লক্ষ্য রাখতে হবে। খান মোহাম্মদ রুমেল, যেটি হারুন ভাই বলছিলেন যে যুদ্ধ সাংবাদিকতার সমান অভিজ্ঞতা থাকতে হবে, এটি একটি দিক। আরেকটি হচ্ছে যে আমরা রাত হলে দেখছি যে এই আন্দোলন বা চলমান, যেটি হারুন ভাই বললেন নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ে নানা রকম গুজব ছড়াচ্ছে, সেটির বিষয়ে সতর্ক থাকার জন্য আসলে কি করা উচিত, বা গণমাধ্যম কর্মীর এখানে দায়বদ্ধতা কতটুকু?
হারুন ভাই নিরাপত্তা সরঞ্জামের কথাটি বলছিলেন, হারুন ভাইয়ের সঙ্গে ব্যাপারে আমি সম্পূর্ণ একমত, মানে প্রতিটি কথাতে আমি একমত, কিন্তু সঙ্গে আমি কিছু বিষয় একটু যোগ করতে চাই আফজাল। ধরুন হ্যাঁ, নিরাপত্তার বিষয়টি তো অবশ্যই সবার আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এখন সরঞ্জাম দিয়ে আমার নিরাপত্তা নিশ্চিত করা সেটি এক জিনিস, আর হচ্ছে আমার কমন সেন্স অ্যাপ্লাই করে আমার নিরাপত্তা নিশ্চিত করা সেটি আরেক জিনিস। সে কমন সেন্সটা আমার নিজের মধ্যে থাকতে হবে, এটি হলো একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে ধরুন একজন গণমাধ্যম কর্মী হিসাবে বা একজন রিপোর্টার হিসেবে একটা ঘটনাকে নিজেকে অক্ষত রেখে বা নিজেকে কোনো ঝুঁকির মধ্যে না ফেলে প্রয়োজনীয় তথ্যটুকু তুলে নিয়ে আসতে পারাটাও একজন রিপোর্টারের দক্ষতার জায়গা। মানে আমি শুধুমাত্র রিপোর্টটা খুব ভালো করে লিখব এটি যেরকম আমার এটি দক্ষতা, আমি আমার রিপোর্টটাকে তথ্যবহুল করব সেটি যেরকম আমার দক্ষতার বিষয়, আমি নিজেকে কোনোভাবে ঝুঁকিতে না ফেলে নিজেকে কোনোভাবে আক্রান্ত হতে না দিয়ে পূর্ণাঙ্গ রিপোর্টটি পূর্ণাঙ্গ তথ্যটি নিয়ে আসবো, এটিও একটি রিপোর্টারের দক্ষতার মধ্যে পড়ে। এই বিষয়টা আমাদেরকে বিবেচনা নিতে হবে, এটি হলো একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে আপনি যেটি বলছিলেন যে গুজব বা ইত্যাদির ক্ষেত্রে, তো এখন ধরুন এখন দুটি মাধ্যম, মানে মোটা দাগে আমরা আলোচনা করি, একটি হচ্ছে সামাজিক মাধ্যম আর একটি হচ্ছে মূলধারার গণমাধ্যম যেটাকে আমরা বলি। তো এই আলোচনাটা প্রায় আমাদের এখানে হয় যে মূলধারার গণমাধ্যম থেকে কি সামাজিক যোগাযোগ মাধ্যম এগিয়ে গেছে বা এগিয়ে যাচ্ছে, অথবা এই আলোচনাটা হয় মানুষজন কি বা এখন যারা আপনার আমার খবরের পাঠক কিংবা দর্শক তারা কি মূলধারার গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যমকে বেশি বিশ্বাস করেন, এরকম একটা তর্ক আছে। কিন্তু আমি মনে করি তর্কটাই অবান্তর আমি এই কারণে বলছি, সামাজিক মাধ্যমের কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু আপনি যখন মূলধারার গণমাধ্যম আপনার দায়বদ্ধতা আছে। আপনি সামাজিক মাধ্যমে কেউ একটি কথা ছড়িয়ে দিল যেটিকে শুদ্ধ হলে তথ্য, যেটি অশুদ্ধ হলে গুজব বা অপতথ্য, কিন্তু আপনি গণমাধ্যম কর্মী হিসাবে, আমি গণমাধ্যম কর্মী হিসাবে, কিংবা আমরা একটি গণমাধ্যমে যেহেতু কাজ করি, তো সেই জায়গা থেকে আমি কিন্তু ওই রকম দায়িত্বহীনভাবে কোনো কিছু দিতে পারি না। তো সেক্ষেত্রে কখনো কখনো চলে আসে এই জিনিসটা, তো আমি সামাজিক মাধ্যমে দেখেছি, এটা তো মূলধারা গণমাধ্যম বলছে না, কিন্তু সামাজিক মাধ্যমে আমি যেটি দেখেছেন বা যেটি দেখছেন সেটি যে আজকের ঘটনাকেই বা আজকের কোনো বিষয়কেই আজকে উপস্থাপন করা হচ্ছে তার নিশ্চয়তা কতটুকু, সেটি যে অন্য কোনো জায়গার অন্য কোনো দিনের কোনো ফুটেজ কিংবা তথ্যকে আজকের বলে চালিয়ে দেওয়া হচ্ছে না, সেই নিশ্চয়তা তো আপনার কাছে নেই। কিন্তু আরেকটা বিতর্ক তো সামনে আসে, যেহেতু আপনি বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়বদ্ধতা নেই বা নিয়ন্ত্রণের বাইরে, আবার এই বিতর্কটাও আসে যে আমাদের যে মূলধারার গণমাধ্যম সেগুলো অনেকটাই নিয়ন্ত্রিত। না, মূলধারার গণমাধ্যম যদি আপনি নিয়ন্ত্রিত বলেন, আমি আপনার সঙ্গে কিংবা যারা যদি বা যে কেউ বলে থাকে আমি সেই সঙ্গে একমত নই এই কারণে যে ধরুন এখন হচ্ছে সব কিছুই ওপেন, আজকে শুধুমাত্র বাংলাদেশ নয় সারা পৃথিবী ওপেন। তো এখন মূলধারার গণমাধ্যম চাইলেই কি কোনো কিছু ব্ল্যাক আউট করতে পারবে এখন, বা পারছে? সম্ভব নয়। তো কোন জায়গাতে সম্ভব নয় আমি বলছি, বা কেন বলছি, ধরুন একটি গণমাধ্যম কোথাও থেকে ব্ল্যাক আউট করার চেষ্টা করলো, তো একটি গণমাধ্যম বা দুটি গণমাধ্যম চেষ্টা করলো, কিন্তু শারীরিকভাবে সকল গণমাধ্যম কি সেটাকে ব্ল্যাক আউট করবে? তো করবে তো না। আর নিজেদের মধ্যেও তো প্রতিযোগিতা আছে, অর্থাৎ গণমাধ্যমের মধ্যেও তো প্রতিযোগিতা আছে, দর্শকের কাছে বেশি করে পৌঁছানোর, পাঠকের কাছে বেশি করে পৌঁছানোর প্রতিযোগিতা, আমি বলছি সুস্থ প্রতিযোগিতা, এটি প্রয়োজন। তো সেই জায়গাতে আপনি বা আমি বা অন্য কোনো গণমাধ্যম দেখাবে না, বা দুইটি তিনটি গণমাধ্যম দেখাবে না, তো বাকিগুলি যখন দেখাবে তখন তো সে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে, দর্শকের কাছে তার গ্রহণযোগ্যতা হারাবে। তো এই ঝুঁকিটা কোনো গণমাধ্যম তো নেবে না। কিন্তু ব্যাপারটি হচ্ছে কি, আপনি যেই দিকে ইঙ্গিত করে কথাটা বলেছেন, হারুন ভাইয়ের কথা থেকে ধারণা আমি বলতে চাই, আমাদের এখানে নিরপেক্ষতার যে কথাটা কিংবা বস্তুনিষ্ঠতা, যদি সাংবাদিকতায় অবশ্যই প্রয়োজন নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতা, সেটাকে যার যার পক্ষ তার মতো করে ব্যাখ্যা করে। আপনার পক্ষে গেলে আপনি মনে করছেন নিরপেক্ষ, আর আপনার বিপক্ষের জন বলছে যে আপনি পক্ষপাত করছেন। তো এই নিরপেক্ষতাটা তো এরকম নয়। নিরপেক্ষ হচ্ছে আপনার বিপক্ষে গেলেও সেটি নিরপেক্ষ, এই মানসিকতাটাও যারা আপনাকে দেখেন, আপনাকে পড়েন, তাদের মধ্যে থাকতে হবে। জি হারুন ভাই, আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, 1 মিনিট সময় আছে, আমরা মূল শিরোনামের দিকেই চলে আসি যে সংঘাত অবসানের পথ কি? পথটা এখন আমি তো মনে করি যে বলটা এখন প্রধানমন্ত্রীর কোর্টে, তাকেই এটা নিরসনের ব্যবস্থা করতে হবে। তাদের দাবি আছে পদত্যাগের, তারাই পদত্যাগের দাবি করতেই পারে, কিন্তু সেটা উনি কীভাবে ম্যানেজ করবেন বা তাদের সাথে কথা বলবেন, কথা বলার আহ্বান আছে, আরও চেষ্টা হতে পারে। কিন্তু এখন এটা হচ্ছে তাদেরই, মানে প্রধানমন্ত্রী বা সরকারকেই মানে এটা নিরসনের ব্যবস্থা করতে হবে। কারণ হচ্ছে যে রাষ্ট্রের সাধারণ মানুষের এগুলোর দায় দায়িত্ব, এদের নিরাপত্তার দায় দায়িত্ব, সব কিছু দেখার দায়িত্ব সরকারের। যদি আমি বলি যে এই সংঘাত এভাবে ঘটছে, আপনি অভিযোগ করে, মানে অভিযোগ পার্টি হয়ে তো কোনো লাভ নাই, নালিশ পার্টি হয়ে কোনো লাভ নাই। আমি নালিশ পার্টি শব্দটা কিন্তু ধার করে নিয়েছি, আপনি তো জানেন। নালিশ পার্টি হয়ে লাভ নাই, নালিশ না, সরকার কখনো নালিশ করে না।
সরকার সমস্যার সমাধান করে তাকেই করতে হবে। হ্যাঁ, হারুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খান মোহাম্মদ রুমেল ভাই, আপনাকেও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।